আজকের এই রেসিপিটা রেস্টুরেন্টে প্রায় জনই খেয়ে থাকবে। আর যারা রেস্টুরেন্টে খাওনি তাদের জন্য ঘরেতে কিভাবে সহজ উপায়ে এই রেসিপিটা বানানো যায় সেটা আজকে বলবো। আর তাছাড়া সামনেই আসছে জামাই ষষ্ঠী উপলক্ষে এই রেসিপিটা বানালে কিন্তু মন্দ হবে না, কারণ চিকেনের এই রেসিপিটা ঘরে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। তাহলে চলো সবাইকে লক্ষ্মী কুকিং হোমে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। প্রথমেই বলে রাখি, চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য কিন্তু চিকেনটাকে একটু বড় সাইজের নিতে হবে, কারণ ছোট সাইজের চিকেন নিলে চিকেনগুলো কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, এতে খেতে খুব একটা ভাল লাগবে না। তাই চিকেনগুলো একটু বড় সাইজের নিলে এই চিকেন দো পেঁয়াজা রেসিপিটা খুব ভালো হবে আর রেস্টুরেন্টের মতো হবে। আর আমি এখানে চিকেনগুলোকে ফার্স্টে একটু এরকম স্কার করে নিচ্ছি, মানে একটু কেটে নিচ্ছি, যাতে ম্যারিনেট করার পরে মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে প্রবেশ করে আর রান্নার সময় চিকেনটা যেন ভালোভাবে রান্না হয়। ব্যাস, এরপর আর কিছুই না, চিকেনটাকে একটা সিম্পল ম্যারিনেশন করে নেবো আমরা। আর এই সিম্পল ম্যারিনেশনটা করার জন্য প্রথমেই লাগছে পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপরে এই ম্যারিনেশনটা ভালোভাবে করার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, এতে স্বাদটা বেশি ভালো আসে সেই জন্য। এরপরে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেশন করে নিতে হবে, আর তারপরে মিনিমাম 20 মিনিটের জন্য এই মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মাংসটাকে 20 মিনিট রাখতে হবে, কারণ মাংসটার মধ্যে ভালো করে মশলা না ঢুকলে মাংসটা খেতে ভালো লাগবে না। আর 20 মিনিটটা সেরকম বেশি টাইমও নয়, মাংসের সব মশলাগুলো রেডি করতে করতে 20 মিনিট হয়েই যাবে। এরপরে এদিকে আমি কিছুটা পরিমাণে আমন্ড বাদাম আর কিছুটা পরিমাণে কাজু বাদাম নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেবো। তোমরা চাইলে আমন্ড বাদামটা অ্যাভয়েড করতে পারো, শুধু কাজু বাদামও দিতে পারো। যেহেতু আমার ঘরেতে আমন্ড বাদাম ছিল তাই আমি আমন্ড বাদাম আর কাজু বাদাম দিলাম। এরপরে আমি এখানে অল্প কিছু পরিমাণে পেঁয়াজ, আদা, রসুন বেটে নিচ্ছি। এই আদা রসুনটা কিন্তু অবশ্যই পেস্ট দিতে হবে, কারণ আদা রসুনটা পেস্ট না দিলে এই মাংসের যে মশলাটা তৈরি হবে সেটা কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। এরপরে একটা কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল আর কিছুটা পরিমাণ বাটার দিয়েছি। তোমরা চাইলে এখানে বাটার না দিয়ে পুরোটা সাদা তেলও ইউজ করতে পারো বা ঘিও ইউজ করতে পারো। আমি এখানে বাটার দিয়েছি যাতে খাবারের টেস্টটা ভালো আসে সেই জন্য। এরপরে আমি কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এইভাবে লম্বা লম্বা করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলে দিই, লম্বা লম্বা করে পেঁয়াজটা কেটেছি এই কারণে, কারণ মশলাটা যেটা হবে, মাংসের যে মশলাটা, সেটাতে পেঁয়াজটা মুখে লাগবে আর খেতে ভালো লাগবে, তাই আমি পেঁয়াজটা লম্বা লম্বা করে কেটেছি। আর পেঁয়াজটা ভাজার এরকম সময়তে আমি অল্প পরিমাণে জিরে, 2টো দারচিনি আর 2টো এলাচ দিয়ে দিয়েছি। এরপরে এগুলো সবকটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এরকম হালকা লাল হয়ে এলে তখন এর মধ্যে এরকম কোচানো লঙ্কা দিয়ে দেবো। আর তোমাদের আগেই বলেছি, কোচানো লঙ্কা তেলেতে ভাজলে সেই খাবারের টেস্ট কিন্তু আলাদা রকম হয়। আসলে লঙ্কাটা তেলে ভাজলে এই খাবারটার ফ্লেভারটা আলাদা রকমের হয় আর রেস্টুরেন্টের মতো খেতে লাগে, সেই জন্য লঙ্কাটা তেলে ভাজতে হয়। এরপরে আমি আদা রসুনের পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে এরপর একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর একটু হালকা নাড়াচাড়া করে আমি এখানে ছোট ছোট করে চপড টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে টমেটোর পেস্টও ইউজ করতে পারো। আমি এখানে টমেটোর পেস্ট ইউজ করিনি, কারণ মশলাটা আমাকে একটু কিছুক্ষণ কষাতে হবে, তো মশলাটা কষাতে কষাতে এই ছোট ছোট করে কাটা টমেটো কুচিগুলো কিন্তু ততক্ষণে গলে যাবে। এরপরে আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমাদের এখানে আর একটা ছোট্ট টিপস বলে দিই, সেটা হচ্ছে টমেটো রান্নায় দেওয়ার পরে নুনটা সবসময় দিয়ে দেবে। মশলা যে কোনো না দিতে পারলেও নুনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে, কারণ এতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। দেখো ঠিক টমেটোটা কতটা তাড়াতাড়ি গলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যদি মনে হয় টমেটো গলেনি তাহলে একটু ঢাকা দিয়ে দিতে পারো, কিন্তু জল দেবে না, কারণ জল দিলে যে মশলার টেস্টটা রয়েছে বা যে তরকারিটা আমরা বানাচ্ছি দো পেঁয়াজা, সেটা জিনিসটা হবে না গো, তাই এখানে জল দেওয়া যাবে না এখন। এরপর আমি এটাকে মোটামুটি ওই 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি।
আচ্ছা, এরপর 1 মিনিট পরে দেখো ভাপের জলেতে মশলাটা কিন্তু প্রায় 80% হয়ে গেছে। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে একে একে আর বাদবাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ঘরের তৈরি মিট মশলা। এরপর কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু আমাদের মশলাটা 90% রেডি হয়ে গেছে। আর বাকি 10% রেডি করার জন্য আমরা যেই আমন্ড আর কাজু বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আমন্ড আর কাজু বাদামের পেস্টটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে। গ্যাসের আঁচটা কমিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু এই কাজু বাদামের পেস্ট আর আমন্ডের পেস্টটা কিন্তু যেহেতু কাঁচা, তাই একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটা কম রাখতে হবে, কারণ তলায় ধরে যাবে। এরপরে আমাদের যেহেতু মশলাটায় একবারও জল দেওয়া হয়নি আর তলায় যেহেতু আস্তে আস্তে ধরতে শুরু করেছে, তাই আমরা এখানে যে আমন্ড আর কাজু বাদামের পেস্টটা ছিল সেই জলটাই আমরা এখানে দিয়ে দেবো। আমাদের কিন্তু দো পেঁয়াজার মশলা রেডি হয়ে গেছে। এরপরে যে আমরা 20 মিনিটের জন্য মাংসটা ম্যারিনেশন করতে দিয়েছিলাম সেই মাংসটা এবার আমরা এখানে দিয়ে দেবো। তোমাদের কিন্তু শুরুতেই বলেছিলাম যে মাংসের মশলা রেডি করতে করতে 20 মিনিট হয়ে যাবে। তো তোমরা রান্না করে দেখতে পারো বাড়িতে, 20 মিনিটের বেশিই হয়ে যাবে এই জিনিসগুলো করতে করতে। ব্যাস, এরপরে একটু ভালো করে মাংসটাকে মশলাটার সঙ্গে মাখিয়ে নিতে হবে। একটু টাইম নিয়ে আস্তে আস্তে মাংসটাকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। আর এই রকম সময় কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখবে, কারণ মশলাটা তলায় ধরে যাবে। তাই এরকম সময় গ্যাসের আঁচটা কমিয়ে রাখবে। আমি এই রান্নায় যে ছোট ছোট টিপসগুলো ফলো করছি, সেই ছোট ছোট টিপসগুলো যদি তোমরাও ফলো করো, রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হবে। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। এরপরে দো পেঁয়াজার রেসিপিটা বানানোর জন্য পেঁয়াজ লাগবে। এই পেঁয়াজটা আমি ঠিক চিলি চিকেন যেভাবে তৈরি করে চিলি চিকেনের কাটার মতো করে আমি পেঁয়াজটাকে কেটে নেব। ফার্স্টে কিউব করে কেটে নিয়ে পেঁয়াজটাকে এইভাবে পেঁয়াজটার একে একে একটা করে খোলা ছাড়িয়ে নেব। এইভাবে প্রত্যেকটা পেঁয়াজের খোলাই কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আর যদি তোমাদের ক্ষেত্রে পেঁয়াজটা যদি একটু ছোট থাকে, তাহলে এইভাবে কিউব করে কেটো না, হাফ করে কেটে সেই খোলাটা ছাড়িয়ে নিও। তাহলে পেঁয়াজটা খেতে ভালো লাগবে, কারণ ভাজার পরে তো পেঁয়াজটা আরও ছোট হয়ে যাবে। তাই পেঁয়াজটা একটু বড় বড় থাকলে খেতে ভালো লাগবে। দো পেঁয়াজা যেহেতু এই রেসিপিটার নাম, তাই পেঁয়াজটা বড় বড় থাকলে তবেই একটু খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। দেখো এখানে পেঁয়াজটা কেটে রেডি করতে করতে আমার কিন্তু এখানে 5 মিনিট হয়ে গেছে। আর মাংসটাও দেখো আস্তে আস্তে রং আসা শুরু করে দিয়েছে। মাংসটা কিন্তু 5 মিনিট কি 2 মিনিট অন্তর অন্তরই এই মাংসটা নাড়তে হবে, কারণ যেহেতু আমরা মাংসতে সেরকম কোনো জল ব্যবহার করিনি, মশলাটা তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই 5 মিনিট 2 মিনিট অন্তর অন্তরই এই মাংসটাকে ঢাকা খুলে নাড়তে হবে। আমি আবার 2 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি এদিকে একটা প্যানেতে সাদা তেল আর কিছুটা পরিমাণ বাটার দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। তোমরা এখানে চাইলে ঘি ব্যবহার করতে পারো, এতে খাবারের স্বাদটা ভালো আসবে। আমি এখানে তেল আর কিছুটা পরিমাণে বাটার ইউজ করেছি। তারপরে আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। বাটার ইউজ করলে যে কোনো মাংসের খাবার বা যে কোনো মাটন বলো, সব কিছুই খেতে ভালো লাগে, সেই জন্য আমি বাটার ইউজ করছি এখানে। এরপরে আমি কিউব করে কাটা টমেটো দিয়ে দিলাম আর পরিমাণ মতো দিয়ে দিলাম লঙ্কা। এই চেরা কাঁচা লঙ্কাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমি ওখানে লঙ্কার পরিমাণটা কম দিয়েছিলাম, তাই আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপরে এগুলোকে হালকা একটু ভেজে নিয়ে, বেশিক্ষণ ভাজলে কিন্তু চলবে না, হালকাই ভাজতে হবে। হালকা ভেজে নিয়ে এটা আমি এবারে তুলে নেব। ওইদিকে আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়েছিলাম, আর এটাকেও আমি 2 মিনিটের মতোই ভেজে নেব। তারপরে আমি এটা তুলে নেব। দেখতে পাবে পেঁয়াজটা যখন এরকম হালকা লাল লাল হয়ে আসবে আর টমেটোটাও যখন দেখবে হালকা গলে গলে আসছে, তখনই এটা তুলে নেবে। কিন্তু 2 মিনিট বাদে দেখো মাংস থেকে কিন্তু আস্তে আস্তে জল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখানে আর এক্সট্রা করে কোনো জল দেওয়ার প্রয়োজন পড়বে না। মাংস থেকে হালকা হালকা জল ছাড়তে শুরু করেছে, আর এই হালকা জলেতেই এই মাংসটা কিন্তু রান্না করা হয়ে যাবে। আর এখানে বেশি পরিমাণে জল ব্যবহার করলে এই গ্রেভিটার যে স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে।
মাংসটা আবারও ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। মাংসটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে যেহেতু এখানে জলের পরিমাণটা কম আছে, তাই আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি টক দই। অল্প পরিমাণেই টক দই দিতে হবে, বেশি টক দই দেওয়ার দরকার নেই। এই টক দইতে কিন্তু মাংসটার জলটা অনেকটা বেরিয়ে আসবে আর খেতেও ভালো লাগবে, সেই জন্য আমি এখানে টক দই দিয়েছি। এরপরে টক দইটা একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাংসটার সাথে। এখানে কিন্তু আরও একটা ছোট্ট টিপস আছে, সেটা হচ্ছে সব ধরনের মাংস রান্না করার সময় কিন্তু এই টক দই ব্যবহার করার আগে টক দইয়ের জলটা ঝরিয়ে নিতে হয়, তাই টক দইয়ের জলটা অবশ্যই এখানে ঝরিয়ে ব্যবহার করো। এরপরে যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা ভাজলাম এই রেসিপিটা করার জন্য, সেটা এখানে এখন দিয়ে দেব। এর সাথে আমি বাটার আর তেল যেহেতু দিয়েছিলাম, তাই বাটার আর তেলটাও আমি এখানে দিয়ে দেবো, এতে খাবারের স্বাদটা খুব সুন্দর আসবে। মাংস যেহেতু এখনও সেভাবে পুরোটা সেদ্ধ হয়নি, তাই মাংস এখনও ঢাকা দিয়ে রান্না করতে হবে। তাই একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে মাংসটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। মাংসটাকে মোটামুটি ওই 4 থেকে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে ঢাকা খুললেই বুঝতে পারবে মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে আর খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এই দো পেঁয়াজের রেসিপিটা কিন্তু এখন 90%ই রেডি হয়ে গেছে। আর ওই বাকি 10% রেডি করার জন্য ফার্স্টেই দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, তারপরে দিয়ে দিলাম বাড়ির তৈরি মিট মশলা, তোমরা দোকান থেকে কিনে নিয়ে আসা মিট মশলাও ব্যবহার করতে পারো। আর তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে মধু। আর হ্যাঁ, এখানে আরও একটা কথা বলে রাখি, মধুটা কিন্তু দিতেই হবে, মধুটা মিস করো না, কারণ মধুটা দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয়ে যায়। তাই মধু আর কাসুরি মেথিটা দিতে ভুলো না একদম। এরপর এটা আমি নামিয়ে নেব। আর এই রেসিপিটা বাড়িতে আসা নতুন কোনো অতিথি কিংবা এই সামনেই জামাই ষষ্ঠী উপলক্ষে তোমরা এটা ঘরে বানাতে পারো। আর এটা রুটি বলো, পরোটা কিংবা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে। ব্যাস আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও। সুস্থ থেকো, টাটা।